দর্শক, আপনারা দেখছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠান। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে এমন দুটি পরিবারকে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি, যারা দীর্ঘ 5 বছর আগে তাদের সন্তানদেরকে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য পাঠিয়েছিল। প্রথমেই তাদের 2 সন্তানকে 17 দিন গুম করে রাখা হয়। তারা জানতেন না যে তাদের সন্তানেরা কোথায় আছে। বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করেছেন, কিন্তু তারা তাদের সন্তানের মুখ দেখতে পাননি এবং সন্ধানও জানেননি। তারপর একদিন হঠাৎ করেই তাদের দুজনের 2 সন্তানকে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে জঙ্গি সাজিয়ে তাদেরকে গণমাধ্যমের সামনে এবং সারা দেশের মানুষের সামনে তাদেরকে হাজির করা হলো। সেটিও কেটে গেছে দীর্ঘ 5 বছর। স্বৈরাচারের পতনের পর সেই 2 শিক্ষার্থী, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম রাফি এবং নূর মোহাম্মদ অনিক, তাদের উপরে যে ভয়াবহতা এবং অন্যায় এবং জুলুম করা হয়েছিল তার প্রতিবাদে তারা জেলখানায় অনশনে গিয়েছিলেন, কিন্তু এখনও তারা ছাড়া পাননি। আমরা রাফি এবং অনিকের পরিবারকে আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি। আমি প্রথমেই আব্দুর রহমান, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার ছেলের নাম নূর মোহাম্মদ অনিক। জি। আমরা আরেকজনকে আমাদের এখানে আলোচনার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি, রেজাউল করিম। তিনি মুজাহিদুল ইসলাম রাফির বাবা। জি, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমার বাম পাশে আছেন মোহাম্মদ অলিউল্লাহ, তিনি নূর মোহাম্মদ অনিকের আত্মীয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমার বাম পাশে আরেকজন আছেন এহসান নেয়াজ, যিনি নূর মোহাম্মদ অনিকের রুমমেট খুলনা বিশ্ববিদ্যালয়ের। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই আব্দুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আপনার ছেলে নূর মোহাম্মদ অনিক, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি হলেন এবং তার অ্যাক্টিভিটিস, তার রাজনীতির কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা যদি একটু বলেন আমাদেরকে। জি, আমি আগে বলে নিই যে আমি এখানে আসলাম এনটিভিতে কীভাবে। কারণ আমি একটা কোম্পানি চাকরি করি গাজী গ্রুপের জিএম। সে অনেক আমার ছেলেকে নিয়ে চিন্তা ভাবনা করার পরে তখন মানে কি করলো, ওনার যে ভাইরা ফসিউর আলম স্যারকে মানে ওনার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ফসিউর আলম স্যার বললো যে এতদিন পরে আইসেন, আরও আগে আসলে ভালো হইতো। স্যার বলল যে আমি অনেক ব্যস্ত থাকি, আসলে আসতে পারি না। ওর ছেলেটা অনেক দিন ধরে এই অবস্থায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে আজকে এত বড় ক্ষতি হয়ে গেছে। এখন ওর ছেলেকে গুম করে রাখছিল, গুম করে রাখার পরে তারপরে দেখাইছে আর কি। তখন আমি স্যারের কাছে সব বিস্তারিত ফসিউর আলম স্যারের কাছে সব ভাঙ্গা বললাম। ফসিউর আলম স্যার বললো যে ঠিক আছে, দেখি কাগজপাতি নিয়ে আসেন, আমি দেখি আর কি। দেখার পরে যে স্যার পরে আমার বললো যে তাইলে আমি যে শফিক শাহিন স্যারের কাছে পাড়ানোর কথা বললো আর কি। পরে আমি দেখি পরে আপনি কালকে ফোন দিয়েছিলেন। পরে ফোন দেওয়ার পরে আমি যে মুজাহিদের আব্বারও ফোন দিলাম, বললাম যে ঠিক আছে তাইলে আসেন। পরে ইউনিভার্সিটিতে ফোন দিলাম, ইউনিভার্সিটি অনেকের রুমমেট ছিল, যে ওরও ফোন দিলাম, ওই যে আমাদের আত্মীয় ওনাকে ফোন দিলাম। পরে ফোন দেওয়ার পরে আপনার কাছে আজকে আসলাম আর কি। জি, আমরা প্রথমে জানতে চাচ্ছি যে অনিক আসলে কেমন স্টুডেন্ট ছিল এবং তার রাজনীতির সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা আপনার ছেলের। নূর মোহাম্মদ অনিক কোনো রাজনীতির সাথে কোনোদিন জড়িত ছিল না। সে ফার্স্ট বয় ছিল সবসময় স্কুলের এবং কলেজের। সে সব মেধার তালিকায় সে সবসময় গভর্নমেন্টের কাছে তা বৃত্তি পাইছে। সে ইউনিভার্সিটিতে ভর্তি যখন হয়েছিল তখন সে যে এদিকে বিবিএতেও পড়তো সে, আবার আইসিএমইতে সে কতটি সেমিস্টার, হয়তো 10-12 সেমিস্টার শেষ করছে অনুমানিক আর কি। কারণ শেষ করছে যে 2টা পড়াশোনা সে করছে। সে 2টা পড়াশোনার মধ্যেই থাকতো। তারপরেও নিজের বাপের অবস্থা ভালো না, আমার তো আর্থিক অবস্থা ভালো না।
আমার জন্য একটু রোজগার করার চিন্তা করতো, হয়তো একটা ব্যবসা করার চিন্তা করতো পাশাপাশি, পরে হয়তো একটা টিউশনই করার চিন্তা করতো। মানে যে এইভাবে সে মানে যে পড়াশোনা করছে, খুব মেধাবী ছেলে আমার। কারণ সেই ছেলেকে মানে যে চক্রান্ত করিয়া মানে নামাজ কালাম পড়তো আর কি, মানে যে মুখে দাঁড়িয়ে ছিল ওই হিসাব করিয়া তাকে মানে যে ইউনিভার্সিটির বাইরে যাওয়ার পরে তাকে মানে যে ইয়াতে মানে ডিবিতে ধরে নিয়ে গিয়া। জি, আমরা সেই আলোচনায় যাব, সেই কথা আমরা শুনবো। আমরা একটু রেজাউল করিম আপনার কাছে জানতে চাই, আপনি মুজাহিদুল ইসলাম রাফির বাবা। আপনার ছেলের গতি প্রকৃতি বা আচরণ বা সে কি কোনো তখনকার বিরোধী রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল কিনা? না, উনি কোনো তো রাজনীতি করেনি, তবে উনি আপনার সবসময় লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল। সেও ওই আইসিএমএ পড়ছে এবং পরিসংখ্যান বিভাগে চতুর্থ বিষয়ের ছাত্র ছিল। সে কোনো দিন মনে করেন রাজনীতির মধ্যে কোনো ছিল না, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে ওই একটা কারণেই যে এখানে কোনো প্রকার রাজনীতি নাই। এই জন্য আমাকে বলছে বাবা আমি ওখানে ভর্তি হবো। আমি বলছি এত দূর কেমনি ভর্তি হওয়া? বলছে না বাবা ওখানে আপনি ভয় করেন না, এখানে কোনো রাজনীতি নাই। এই জন্যই আমি ওখানে ভর্তি করে দিচ্ছি। অর্থাৎ আপনার বাড়ি বগুড়া আর ও ভর্তি হলো খুলনা। হ্যাঁ। আচ্ছা, এমনি সে ভালো, খুবই ভালো। আপনি কি করেন, আপনার কর্ম কি? আমার কর্ম, আমি একজন হলো ফার্মাসিস্ট, ফার্মেসি আছে, এই পর্যন্তই। আমার ব্যবসা আছে আর টুকিটাকি সামান্য সংসার আছে, খালি অল্প জমাজমি আছে। আচ্ছা, তাহলে রাফি এবং অনিক এই দুইজনের সাথে মানে মিলটা হলো কোথায়? ইউনিভার্সিটিতে যাওয়ার পরে? বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ওদের ওই দুইজনে একই সাথে যে আইসিএমএ ভর্তি আছে, এই কারণে মানে ওর সাথে পরিচয়। মানে ও ভর্তি হচ্ছে আগে নূর মোহাম্মদ অনিক, ও আর পরে হচ্ছে ওই যে আপনি কেমনি কেমনি ভর্তি হলেন তা হচ্ছে পরে ভর্তি হচ্ছে। ও 4 সেমিস্টার মনে হয় পাস করছে, একটু আগে ছিল। এবং ওই রাকিবও ছিল ওদের সাথে। তখন আমাকে বলি কি ভাই একসাথে কেমনি পড়বো? করছে না আমরা পাস করতে পারবো, আমাকে আপনি চিন্তা করেন না। ও টিউশনই করতো। তারপর মানে যে ওই অলিউল্লাহ ভাই ওনার কাছে পড়ছে, ছাত্র ছিল, ওই লেখাপড়া করছে। আমাকে বাসার থেকে খুব একটা বেশি টাকা পয়সা নিত না। আচ্ছা, এবার আমরা যাই এহসান নেয়াজ আপনার কাছে, যে আপনি তো নূর মোহাম্মদ অনিকের ক্লাসমেট ছিলেন, মানে রুমমেট ছিলেন, একই রুমে আপনারা থাকতেন। আপনি মনে হয় ওর 1 বছরের আমি ওর প্রায় 3 বছরের আমি অন 4 ব্যাচ ইকোনমিক্স 3 বছরের সিনিয়র, কিন্তু আপনারা একই রুমে থাকতেন। মানে কেমন ছিল অনিক এবং রাফি? আমি অনেককে দিয়ে শুরু করি। চমৎকার স্টুডেন্ট এবং খুবই এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটের মানুষ। আঙ্কেল তো বললেনই, আমি একটু সংযুক্ত করি কারণ ওখানে কিছুটা ভুল হয়েছে। ও হচ্ছে আমাদের বিবিএর এইচআরএম এর স্টুডেন্ট, 17 ব্যাচ, এবং একই সাথে আইসিএমএবিতে প্রায় 1000 মার্ক কমপ্লিট করছে। তো এবং তার পাশাপাশি ফুডি ফ্যামিলি নামে হল রোডে ওর একটা ব্যবসা হচ্ছিল খুলনাতেই, হ্যাঁ, খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডে আর কি ওদের ছিল। মুজাহিদের সাথে ওরা ব্যবসায় এক জায়গায়, পড়াশোনায় এক জায়গায়, এবং আমাদের রুমে প্রচুর আড্ডা হয়েছে। আমি মুজাহিদ প্রায়ই বিকালবেলায় আসতো, আমরা প্রচুর গল্প গুজব করছি একসাথে। চমৎকার স্টুডেন্ট। এবং মুজাহিদও মানে অনেক একটু চটপটের প্রকৃতির, মানে অনেক কথা বলতে পছন্দ করে, মিশুক প্রকৃতির, অনলাইনে অ্যাক্টিভিজম করে, এবং সেই তুলনায় মুজাহিদ অনেক বেশি নরম। তো এটা হচ্ছে ওদের ব্যাপারে। অনেক আপনি যেহেতু রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলাপ করতেছিলেন, রাজনীতি সচেতন বলতে পারবেন আপনি অনেককে, কারণ তখন আবরার ফাহাদ যে কারণে খুন হয়, ঠিক বুয়েটে একই রকম লেখালেখি অনেকে করতো, এবং ভারত বিরোধী লেখা, আপনি তিস্তা নিয়ে লেখা, অনেক টপিকে তখন আলাপ হয়েছিল। এবং আরেকটু আমরা সামনে আলাপে গেলে আরো দেখবো যে ওরা আসলে স্থানীয় যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সাথে একটা ক্লাসের ব্যাপারও ছিল। এটা কোন এলাকা? এটা কি খুলনায় না নিজের এলাকায়? খুলনা বিশ্ববিদ্যালয়। কেমন? চাঁদাবাজি রিলেটেড। ওর ব্যবসাটা খুবই ইউনিক ছিল। ইউনিক বলতে আপনি এখন দেখবেন যে সব জায়গায় 60 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়, তো খুলনাতে হল রোডে ওই প্রথম ওইটা নিয়ে আসে, এবং খুব ভালো সেল ছিল তখন ব্যবসাটা। তো সাধারণত একটা ব্যবসায় যখন গ্রোথ আসে মানুষের নজরেও পড়ে। তো এই চাঁদাবাজির জন্য ওর কাছে চাঁদা চেয়েছিল এলাকার ছেলে পেলে, ও তো এমনি খুবই মানে কড়া টাইপের, বলছে আমি দিব না, আর তারা বলছে তোমারে দেখে নিব। এটা কাদের কথা বলতেছেন? স্থানীয় যে আওয়ামী লীগ সম্পৃক্ত লোকজন ছিল আর কি, অন্তত তাদের দাবি তাই যে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। সেটা তো একটা লোকাল ইস্যু, কিন্তু ডিবি পুলিশ
কেন তাদেরকে তুলে নিয়ে যাবে, তারা কেন টার্গেটে পরিণত হলো, রাষ্ট্রীয় বাহিনীর টার্গেটে পরিণত হলো কেন দুইজন স্টুডেন্ট? জি, আমার কাছে যেটা মনে হয় ওরা অনলাইনে অনেক অ্যাক্টিভিজম করতো, যেটা আমি অলরেডি বলেছি, যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনেক লেখালেখি করতো। এখন মুশকিল হচ্ছে যে এত প্রমাণ করতে পারবো না এখন, কারণ তখন ওদের ফোন নিয়ে ফেসবুকে সব মুছে ফেলছে ডিবি থেকে। তো এটা একটা কারণ হতে পারে। এবং এর পাশাপাশি আপনাদের তো সেই সময়কার যত দুর্নীতি বলেন অন্যান্য বিষয়েও লেখালেখি করতো। আমার ধারণা এই বিষয়ে হয়েছে। আপনি যতগুলো গুমের ঘটনা বাংলাদেশে ঘটেছে, যদি কারণ ব্যাকগ্রাউন্ডে যাওয়া যায়, এই দুইয়ের যে কোনো একটাই অধিকাংশের ক্ষেত্রে, ওর বেলায় এটাই হবে। এই যে রাফি এবং অনিককে আপনি চিনেন কিভাবে, বা তারা কেমন প্রকৃতির ছিল? আমার সাথে ওদের পরিচয় হচ্ছে 17-এ যারা এখন খুলনায় ভর্তি হয়, ওরা খুলনা ইউনিভার্সিটিতে। তো খুলনা ইউনিভার্সিটির পাশাপাশি একটু দূরত্বে একটা তাবলিগ মসজিদ আছে। তো সেখানে তখনকার যখন তাবলিগটা এখনও ভাগ হয়নি, তখন আমি মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে আমি তাবলিগ করতাম। তো আমার তাদের সাথে দেখা হলো তাবলিগ মসজিদে, এবং আমরা 10 দিন কাটালাম সেখানে তাবলিগে। তো তাবলিগে কাটানোর পরে আমি 10 দিনে মুজাহিদ এবং নূরকে এত পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লাগছে। পরবর্তীতে নূর বলল যে আমি ভার্সিটিতে থাকার কারণে আমি তো ইসলামিক মাইন্ডের, তো আমার জন্য একটু অসুবিধা হচ্ছে, আমি বিবাহ শাদী করতে চাই। তো আমি তো ভালো লাগলো ছেলে আমার, তো সেজন্য আমি বিবাহ দিলাম আর কি আমার বড় বোন অর্থাৎ শালির মেয়ের সাথে। তো তারপরে আমি চিন্তা করলাম যে 10 দিনে পরিচয় যখন বিবাহ দিলাম, আসলে এই ছেলেটা ভালো কিনা। এজন্য আমি ওদের কাছে 2 বছর পড়াশোনা করলাম, রাফির কাছে এবং মুজাহিদের কাছে। যদিও ওরা পড়াশোনায় সিনিয়র আমার এই লাইনে, কিন্তু বয়সে আমি আর কি জুনিয়র ওরা, কিন্তু বয়সে আমি সিনিয়র, সেই জন্য নাম ধরেই বলছি আর কি। তো ওদের সাথে যখন আমি 2 বছর ওদের কাছে কাটালাম, যে আসলে কেমন ছেলের সাথে বিবাহ দিলাম, তো 2 বছর কাটায় আমি আশ্বস্ত হলাম যে না ঠিক আছে। তারপরে আমি ওদের ভার্সিটি থেকে আর কি বের হলাম আর কি। এইভাবে পরিচয় ওর সাথে আমার। তারপরে কবে কখন কি ফোন পেলেন? আমরা আপনাদের যে লিখিত অভিযোগ সেখানে দেখলাম যে 8ই জানুয়ারি 2020 আপনার ছেলেকে এবং রাফিকে তুলে নিয়ে যাওয়া হলো। কে বা কারা? হ্যাঁ, 8 জানুয়ারি 2020, 2020 সালে তো 8 তারিখে এদেরকে গুম করে নিল। আমরা মানে গুম করে নেওয়ার পরে আমরা ইউনিভার্সিটি গেলাম। ইউনিভার্সিটি আর বলতেছে প্রথম কে জানালো আপনাদেরকে, কখন জানলেন, গুমটা কিভাবে? করে নিছে ইউনিভার্সিটি থেকেই জানাইছে, ছাত্ররা জানাইছে যে ওদেরকে পাওয়া যাচ্ছে না। তখন আমরা চলে গেলাম, আমি আর উনি চলে গেলাম। তারপরের দিন যা সেটা ইউনিভার্সিটিতেও যা ইউনিভার্সিটি প্রশাসনকে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পরে তারা বলতেছে ওদেরকে নিচে পুলিশেই নিছে, ইউনিভার্সিটি বললো আর কি, পুলিশে নিছে। তখন কে বা কেনা নিছে এইটা ওনারা বলে না আর কি, ওনারাও জানে না। তখন আমরা জিজ্ঞেস করলাম তাহলে আমরা কী করি। পরে আমরা জিডি করতে গেলাম থানায় জিডি করতে গেলাম সোনাডাঙ্গা থানায়। থানায় আমাদেরকে জিডি করতে দিল না, বলছে যে জিডি হবে না, কারণ এই ধরনের আসামি জিডি হবে না। তখন আমরা কইলাম যে আমার ছেলে তো কোনোদিনও রাজনীতির সাথে জড়িত ছিল না, আর আমার ছেলে কোনোদিন মানে যে কারোর সাথে কোনো মারামারি কোনো কিছু করে নাই। সে আমি গরিব মানুষ দেখে একটা ছোটোখাটো ব্যবসা করতে চাইছে, হয়তো ওই যে বললো যে ওই যে ওইটা পাকা সবারই মানুষদের পাকা মানে যে মানুষের ব্যবসা করতে চাই কি। তখন সেটা মানে যে করার পরে এই ছেলেকে আমরা খুঁজতে পাই না 25 দিন পরে ওরা একটা বাসানি ছিল, আমার ছেলে আর কি একটা বাসানি ছিল। সেই বাসানি ছিল যখন যে ব্যবসাটা ছোটো ব্যবসা করার জন্য বাসানি ছিল, ওই বাসায় 25 দিন পরে পুলিশ 17 দিন পরে পুলিশ আইনা 25 তারিখে আর কি পুলিশ আইনা ওই বিভিন্ন মানে যে বোম টোম সরঞ্জানি আবিজাবি অনেক কিছু আইনা পরে মানে যে ক্যামেরা দিয়ে উঠাইয়া আমরা যাব এই আলোচনায়। ধরেন আপনার রুমমেট ছিল অনিক, 8ই জানুয়ারি 2020 তাকে তুলে নেওয়া হলো ক্যাম্পাস থেকেই। তো আপনি কখন মানে খোঁজ করলেন অনিকের, যে অনিক রুমে আসছে না, বা নিশ্চয়ই সেই সময়টাতে তো একটা ব্যত্যয় হয়েছে, যার কারণে আপনি তো খোঁজাখুঁজি শুরু করেছিলেন। কি করলেন ওই সময়টাতে? সো ওরা হচ্ছে 8 তারিখে ওদেরকে পাচ্ছিলাম না, সন্ধ্যা হয়ে গিয়েছিল 8 তারিখে। আমরা তখন ও রুমে ফেরে নাই, তো পরে ওর মিসেসকে ফোন দিয়েছিলাম। আমাদের কাছে আমাদের রুমমেটদের সবারই ফ্যামিলির নাম্বার ছিল, তো ওর মিসেসকে কল দিলাম যে ও কি বাসায় গেছে, তো বললো যে না বাসায় যায় নাই। তো এরপরে তো আমরা খোঁজাখুঁজি করি, ওর সব বন্ধু যারা ছিল সবাইকে ফোন দেই, তো ওরা বলে যে না আর কি আমাদের এখানে নাই। পরে
সেই দিন প্রভোস্ট স্যারকে আমি শামীম আক্তার আমাদের তৎকালীন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, ওনাকে ফোন দিই যে স্যার এরকম আমাদের একটা ঘটনা ঘটছে, একজনকে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তীতে উনি তখন কিছু জানায় নাই আমাদেরকে, তো উনি বললেন আগামীকাল এসে দেখব। পরে 9 তারিখ সকালে আমরা যাই আর কি প্রভোস্টের অফিসে। তখনও জানেন না যে রাফিও নিখোঁজ? না, তখনও আমরা জানি না যে রাফিও নিখোঁজ, মানে রাফির ব্যাপারটা তখনও আমি ব্যক্তিগতভাবে আমি তখন জানতাম না। ওখানে যেয়ে আমি তখন সকালে শুনি যে রাফিকেও পাওয়া যাচ্ছে না। তো স্যারকে পরে বললাম যে স্যার আসলে কি ঘটছে, আমরা তো কোনো কিছু কুলকিনার করে পারতেছি না, আপনি একটু খোঁজ খবর নেন। সাধারণত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিন্তু উপর মহলে যোগাযোগ থাকে। তো আমরা বলছি যে স্যার আপনি একটু খোঁজ খবর নেন যে কি হয়েছে আসলে, পুলিশে একটু জানান যে আমাদের ছাত্র নিখোঁজ। তো উনি বলে যে দেখো আমরাও খোঁজ খবর নিয়েছি, আমরা কিছু পাচ্ছি না। তো অনেক চাপাচাপি করে, তখন ও তো HRM এর স্ট্যাটের ছেলে পেলে HRM এর অনেকে আমরা ছিলাম, পুরো স্যারের রুম ভর্তি মানুষ আমরা তখন। অনেক পিড়াপিড়ির পরে নূরের মিসেস সুমাইয়া ও আসে, অনেকক্ষণ বলা বলির পরে উনি বললো তাহলে তোমরা DSR অধিদপ্তরে যাও। পরে আমরা DSR অধিদপ্তরে যাই, তৎকালীন DSA ছিলেন হচ্ছেন লিমন স্যার। তো পরে লিমন স্যারের ওখানে যে আমরা আলাপ করি, উনি বলে যে উনি লিখিত দেয় না কোনো কিছু, উনি মৌখিকভাবে জানায় যে ওরা ওদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে, মানে হেফাজতে নিয়েছে। তো পরে আমরা তো তখন স্বাভাবিকভাবে স্টুডেন্টরা অনেক শোরগোল তখন আমরা করছি। তো উনি পরে একটু আমাদেরকে তখন বলতেছে যে কাউকে তো আর এমনিতেই নিয়ে যায় না, কিছু না কিছু তো হয়তো করছে। মানে উনি একবারে বলছেন? হ্যাঁ, উনিই বলতেছে, এবং বলতেছেন যে খড়ের গদা থেকে সুচ খুঁজে নিয়ে গেছে। আমরা এখানে অনেকেই ছিলাম, তো ডেফিনেটলি ইট হার্টস। আই মিন বেসিক্যালি আপনি আপনার টিচারদের বাবার চেয়েও বড় মনে করেন, একটা স্টুডেন্ট টিচারদের সান্নিধ্যেই কিন্তু বড় একটা সময় কাটায়। দিনের কত ঘন্টা আমরা বাপ মার কাছে থাকি, তাদের কাছ থেকে এটা শোনা আমাদের জন্য খুবই হার্টফুল। আমরা তখন ধরেই নিয়েছি যে ওনরা আসলে এটা সহযোগিতা করবে না, এবং যেটা করেও নাই আসলে পরবর্তীতে। ইনফ্যাক্ট আমরা ঘটনাক্রমের পরেও দেখব যে ওনরা আসলে কি করছে আসলে তারপর। আপনারা কোথায় খোঁজাখুঁজি করলেন এদেরকে? হ্যাঁ, আমি আপনার 8 তারিখে সকালবেলা এহসান নেওয়াজ ভাই যখন ওর ওয়াইফকে ফোন দিয়েছেন, নূরের ওয়াইফকে, তখন ও আমাকে ফোন দিল যেরকম আপনার জামাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি একটু ভার্সিটিতে যান। 9 তারিখে এটা, আচ্ছা কারেকশন 9 তারিখে এটা। তো আমি 9 তারিখে ভার্সিটিতে আসলাম, সাথে আমার ওনার সাথে কথা হলো আব্দুর রহমান ভাইয়ের সাথে। তো 9 তারিখে ভার্সিটিতে আসার পরে ভাই যেটা বললো যে ওখানে যে কার্যক্রমগুলো হয় আপনার হচ্ছে প্রভোস্টের রুমে যাওয়া, ভিসির আপনার DS দফতরে যাওয়া, প্রত্যেকটা জায়গায় আমি ছিলাম। এবং কোনো ভার্সিটি প্রশাসন আমাদেরকে কোনোভাবেই তখন কোঅপারেটিভ তারা হয়নি, বা আমাদেরকে কোনো আশ্বস্তও তারা করেনি। এমনকি যে অবস্থা ছিল, আমরা অনেকেই আমরা আর কি ওনার যিনি DS ছিলেন তাকে বললাম যে আপনাদের দায়িত্ব, আপনার স্টুডেন্ট কোথায় গেল আপনি বলতে পারছেন না। তো এরকম অনেক প্রেশার দেওয়ার পরে তারা সেই কথাটা বলছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলে উচ্চপদস্থ। আমরা জিজ্ঞাসা করছিলাম যে পুলিশে নিয়ে গেছে, তা বলে না, উপর মহল থেকে নিয়ে গেছে। তো তারপরে তাকে যখন পাই না, আমরা যারা ওদের সাময়িক বন্ধুবান্ধব ছিল, ক্লাসমেট, সকলে অনেক মানে প্রকার ভার্সিটির ভিতরে একটা শোরগোল সৃষ্টি হয়ে গেল যে আমাদের ভার্সিটির বন্ধুদেরকে পাওয়া যাচ্ছে না। তো এভাবেই গেল। তারপরে আমার ভাই, তারপরে ওই যে মুজাহিদের আব্বা, ওনাদেরকে জিডি করার জন্য পাঠালাম। ওনারা জিডি তো থানা নিলই না জি। এবং আমরা কয়েকজন সাংবাদিক আমাদের খুলনাতে পরিচিত, আমাদের তাদের সাথে যোগাযোগ করলাম যে থানা জিডি নিচ্ছে না, তো আপনারা যদি একটু কোনো হেল্প করতে পারেন। তো তারা আমাদেরকে বললো যে থানা যদি জিডি না নেয় তাহলে আমরাও আপনাদের কোনো হেল্প করতে পারবো না। মুজাহিদুল ইসলাম রাফির বাবা রেজাউল করিম ছেলেকে খোঁজার জন্য বগুড়া থেকে সেই খুলনা কোথায় কোথায় গিয়েছেন? আমি প্রথমে ফোনে যখন না পাইছি, আমার আর আম্মু যখন বলছে যে ফোন ধরতেছে না, দুপুরবেলা কথা হয়েছিল আর আম্মুর সাথে। আমি ব্যবসা করি, তো আমি পাল পাইনি যে গাড়ি তুলে দিছে, ওই টেনশন করিনি। কিন্তু আর আম্মা মাঝে মাঝে খোঁজ নেয়, কিন্তু সন্ধ্যার দিকে করছে আর ফোন কমা ঢুকতেছে না। আর বেলা মানে 8 তারিখে সকালে দুপুরের দিকে কথা হচ্ছে, কিন্তু সন্ধ্যার পর থেকে আর মায়ের সাথে আর কথা হয়নি। তখন আমি ওর বন্ধু বান্ধবের কাছে ফোন দিলাম। তখন বন্ধু বান্ধবেরা ওর নাসিম ওর বন্ধু ছিল, ওই ক্লাস ফ্রেন্ড, ওকে বললাম, করছে যে আমরা তো খোঁজ পাচ্ছি না। তাই আমি করছি দেখেন তাদের কোথায়, তাহলে নূর মোহাম্মদ অনিকের সাথে আছে কিনা এখানে খোঁজ খবর নিলাম। তখন না পাওয়া গেছে, তখন 1 দিন কি 2 দিন পরে আমি খুলনাতে গেছি, এবং ওই আশেপাশে যতগুলো থানা আছে, আমাকে থানাতে গেছিলাম, সেখানে বললাম যে এখানে জিডি করা যায় কিনা।
তো ওরা করছে যে যেখানকার ঘটনা সেখানেই জিডি করতে হবে, ওখানে এরকমভাবে আমাকে বললো। তো তখন আবার ওই খুলনাতে গেলাম, আমি লবণচোরা থানাতেও গেছি, সেখানে আমাকে বলে ঠিক আছে লিখে দিয়ে দেন। আর মেট্রোপলিটন থানাতেও আমি গেছি, সেখানেও ওনারা খালি বলে যে আপনার নাম ঠিকানা লিখে দিয়ে দেন, কিন্তু জিডি নাম্বার দেয়নি। এরকমভাবে আমি সোনাডাঙ্গা থানা অবশ্যই আমি যাইনি, ওখানে 2-3 থানাতেই গেছিলাম। আমার এক স্বাস্থ্য মানে হেলথ ইন্সপেক্টর ছিল, আমার এক সম্বন্ধী, উনি আমার সাথেই ছিল। তো তারপরেও অনেক হয়রানি করার পরে আমাকে আত্মীয় স্বজন তো অনেক বড়, তাদেরকে আমরা সবসময় বিভিন্ন জায়গাতে তাদেরকে মানে বলা বলি যোগাযোগ করার জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বললো আপনাদেরকে? বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বললো যে আপনার ছেলে, আমরা যখন অনেক চাপাচাপি বললাম আমার ছেলে আছে, মানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছে। কোথায় তুলে নিয়ে গেছে এইটা তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা আমাদেরকে বললো না, বলতে পারলো না, কয় না আমরা এটা জানি না, নিচে যে এটা জানি আপনার ছেলেকে কোনো ক্ষতি হয়নি, নিয়ে গেছে। আমরা এটা জিজ্ঞেস করতে কী উদ্দেশ্যে নিছে, কয় কোনো উদ্দেশ্য থাকতে পারে, এটা বললো আর কি। কারণ এই পর্যন্তই আমি জানি। মানে কতদিন আপনার ছেলের কোনো খোঁজ পাননি আপনি? ওই যে 17 দিন পাইনি, 17 দিন একদম তাকে খুঁজে পাওয়াই যায় না। বিভিন্ন থানা গেলাম, বিভিন্ন জায়গায় জিডি করার জন্য গেলাম, কেউ জিডি মিটে নিল না। আমাদেরকে আরও ভয় দেখাইলো যে যদি জিডি করতে আসে তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু মামলা দিয়ে দিব, আপনাদেরকে কিন্তু মানে যে গুম করবো, মানে আমাদেরকে এরকম ভয় দিয়েছে পুলিশে। ভয় দেওয়ার পরে আমরা ভয় ঠেলা আর যাইতে পারিনি আর কি তাদের কাছে। এইভাবে আমরা খোঁজাখুঁজি অনেক করছি, তার বাড়িতে আসলাম, তার মাও তো খুব কান্দাকাটি। সেই সময়টা কেমন গেল আপনাদের, এই যে 17 দিন আপনারা দুইজনেই আপনাদের সন্তানদেরকে? আমাদের ওই সময়টা খুবই কষ্টকর গেছে, আমরা আসলে বুঝাইতে পারবো না। কারণ ছেলে যখন পড়াশোনা করতে দিছিলাম, আসলে আমরা তো ছেলে এইভাবে যে নিয়ে যাবো তা আমরা কোনোদিনও বুঝতে পারিনি। ছেলেটার পড়াশোনা যেভাবে নষ্ট করবো তাও বুঝতে পারিনি। কারণ ছেলেটা ভালো মেধাবী ছাত্র ছিল দেখা, মানে যে সে আমার জন্য অনেক হেল্প করতো, মানে চিন্তা করতো বাবা গরিব মানুষ, যে কিছু মানে যে কিছু করে যদি বাবাকে দিতে পারি, সেই দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আসলে এটার থেকেই সত্যতা হয়েছে আর কি। তার হয়তো ওই যে বাইরের যে আওয়ামী লীগের যে মানে ছেলেপেলের সাথে যেই আছে, তারাই হয়তো মানে যে এটা ষড়যন্ত্র, তারাও মানে যে এটার মধ্যে মানে যে কিছু ইয়া করছে আর কি। আপনারা তো সেই সময় বিশ্ববিদ্যালয়ের টকবগে ছাত্র, প্রতিবাদী মন মানসিকতা, তো আপনারা কি করলেন এই দুইজনকে খুঁজে বের করার ব্যাপারে? আমাদের বেসিক্যালি যেটা হয়, আর্ট আমি পরে অনেকের কাছ থেকে যেটা শুনছি ওইখান থেকে যুক্ত করে আমি আপনাকে বলতেছি। ওদেরকে মূলত 8 তারিখেই তুলে নিয়ে যাওয়া হয়। 8 তারিখে ওদেরকে বলতে শুধু অনেককে সকালে, অনেককে সকালে নিল, হ্যাঁ অনেক, আর রাফিকে নিল বিকেলে। রাফিকে নিয়েছে বিকালে বা সন্ধ্যায় ওইরকম একটা টাইমে। তো 8 তারিখে সকালবেলা হচ্ছে এটা 7টা-8টার দিকে, তখন অনেক রুমেই ছিল আর কি, 318 নম্বর রুম। তো ওখান থেকে ওকে ডেকে নিয়ে যাচ্ছে এনামুল ভাই আর কি, আমাদের হলের যে উনি সব কিছু টেক কেয়ার করেন সেকশন অফিসার। তো এনামুল ভাই ওকে ডেকে নিয়ে যায় যে প্রভোস্ট এরকম তোমার সাথে কথা বলবে, একটু নিচে আসো। তো ওনার সাথে যায় এবং যাওয়ার পরে প্রভোস্টের সাথে ওখানে হলের ওনার অফিসের সামনে কথা হয়। তো স্যার আর কি, হলে যেটা হয় সব ছাত্র কিন্তু লিগ্যাল না, লিগ্যাল বলতে সবার কিন্তু সিট অ্যালটমেন্ট নিয়ে থাকে না, অনেকেই আছে যারা হচ্ছে যে থাকতেছে শেয়ার করে। তো বলে যে এই সমস্যাটা আমাদের সমাধান করা দরকার, এবং একই সাথে হচ্ছে রিডিং রুমে বাইরের অনেক ছেলে পেলে পড়তে আসে। তো তুমি তো অনেক ইনভলভ, তুমি তো রিডিং রুমে পড়তে যাও, আমি দেখেছি শুনেছি, তো এটা কি করা যায়, কিভাবে কি করা যায়। তো ওই কথাবার্তার সূত্রেই বলে যে আমরা সকালে খাইছো, তো বলে যে স্যার খাই নাই আর কি। কোন স্যার এটা? শামীম আক্তার স্যার, উনি মারা গিয়েছেন আর কি, আমাদের তৎকালীন প্রভোস্ট। তো এই ঘটনার পরে, জি এদের এই গুম ঘটনার পরে, জি জি গুম। আচ্ছা, তখন এই শামীম স্যারের কি ভূমিকা ছিল? আচ্ছা, তখন শামীম স্যার বলে যে তুমি ব্রেকফাস্ট করো না, তো চলো আমরা ব্রেকফাস্ট করতে করতে কথা বলি, এই বলে হচ্ছে এটা অনেককে বলল, অনেককে আর কি। তখন আর কি উনি শামীম স্যার, অনেক আর এনামুল ভাই, এনরা হচ্ছে যায় পেছনের গেট দিয়ে। তখন আপনার ওই যে গল্লামারি মোড়েই হচ্ছে খাবারের দোকান আছে, একটা মিষ্টির দোকান আছে, সাতক্ষীরা ঘড়িটারে সবাই চিনবে, হলের অপোজিটে। ওখানে যায় ঢুকে, ক্যাম্পাসের বাইরে। অর্থাৎ শামীম স্যারকে বিশ্বাস করতো অনেক, হ্যাঁ, না হলে তো ক্যাম্পাসের বাইরে খেতে যাবে না, আইডিয়ার টাইপের। মানে আমাদের সাথে প্রচুর, আমার কাছে ইনফ্যাক্ট নাম্বারও আছে, মানে এখন তো আর পাওয়া যাবে না। তো উনি ওখানে যায়, তো ওরা খাইতে বসে, অনেকগুলো স্যার আমি খাবো না, আপনি খান, আমি এই মুহূর্তে নাস্তা করবো না আর কি।
তো পরবর্তীতে স্যার ওই কথাবার্তা চলতেছে, এর মধ্যে স্যারের একটা ফোন আসে বা মেসেজ আসছিল, শিওর না আমি আসলে। তো এর মধ্যে উনি অনেককে বলে যে আমার তো একটা ট্রেনিং আছে, আমার যাইতে হবে, তুমি বসো নাস্তা শেষ করো। তো অনেক বলে যে না স্যার আমি নাস্তা করবো না। তো এই বলে ও স্যারের পিছে পিছে বের হয়ে যায় আর কি। তো স্যারের পিছনেও বের হলো, বের হয়ে রাস্তায় বের হয়েছে, তখন স্যার হচ্ছে এরকম চোখ দিয়ে দেখাই দিছে যে এই ছেলেটা। দেন মাইক্রোবাস পার্ক করা ছিল, ওরা এসে ওকে আর কি চ্যাংদোলা করে নিয়ে নিয়ে চলে গেছে। সো এটা হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তখনকার ইনভলভমেন্ট। তো সেই সময় তো ওকে নিয়ে যায়, এরপরে তো নির্যাতন এবং আমরা ন্যাচারালি, আমি আপনাকে একটু আগে বললাম যে আমরা সন্ধ্যার দিকে মোটামুটি খোঁজ খবর শুরু করি। নয়তো আমি স্যারকে ফোন দিলাম, স্যার ওইটা বললো। এরপরে ওই দিন অনেক পিড়াপিড়ির পরে প্রভোস্ট লিমন স্যারের কাছে গেলাম, ডিএসের কাছে। উনি তো ওই দিন এক রকমের বলতে গেলে, আমরা আসলে একাধিকবার গিয়েছি, একবার না একাধিকবারই গিয়েছি। পরের দিনও আবারও গিয়েছিলাম 9 তারিখে। আমার অ্যাকচুয়ালি 11 তারিখে আইএলটিএস টেস্ট ছিল, সো আই ওয়াজ কাইন্ড অফ ইনভলভড। তো 10 তারিখে দেখা গেছে যে ওই দিন কয়েকবার আমরা গেছি স্যারদের কাছে। কোনো প্রসেশন বলতে আমরা স্যারের কাছে বারবার গিয়েছি, কোনো বিক্ষোভ মিছিল হয়েছে না, এরকম কোনো কিছু হয় নাই। আর তখন ওনারা যখন বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে, তখন অলরেডি বিষয়টা একটু স্থিমিত হয়ে গেছে স্টুডেন্টদের মধ্যে। আমরা যারা এই যে যেমন এখানে আসছি, আমরা এরকম প্রায় 15-20 জনের মতো আমরা বারবার স্যারদের কাছে গিয়েছি এবং স্যারকে, প্রভোস্ট স্যারকে নিয়ে পরের দিন আমি প্রভোস্ট স্যারের সাথে বসে আমি সিসিটিভি ফুটেজও দেখছি। আমি, শামীম স্যার, তখন সঞ্জয় দা ছিলেন, উনিও ছিলেন খুব সম্ভব, আমরা একসাথে সিসিটিভি ফুটেজও দেখছি, কিন্তু কিছু তো ট্রেস করার উপায় নাই, কারণ দে আর ইনভলভড। তো ওই অংশটা তারা ওই দেখায় না। অংশটা তো আমাকে দেখাবেও না। আমি চেষ্টা করেছি অনেকক্ষণ দেখার, এখন 24 ঘন্টার ফুটেজ আসলে আপনি কিভাবে দেখবেন? আমি তো টেনে 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 আর টাইমটা তো ওনারা জানেন। টাইমটা তো ওনারা জানেন, ডেফিনেটলি দে আর নট গোয়িং টু শো দ্যাট। সো এটা ছিল তখনকার ওনাদের ইনভলভমেন্ট। আমরাও বললাম এনামুল হলো পথ দেখিয়ে নিয়ে গেল, মানে অনিককে রুম থেকে ডেকে নিয়ে আসছে। শামীম স্যার জি, মানে অনিককে রুম থেকে ডেকে নিয়ে আসছে এনামুল। আপনি যে নাম্বারটা দিয়েছেন এনামুল সাহেবের, সেকশন অফিসার উনি, বর্তমানে সেকশন অফিসার, সেকশন অফিসার ইসি বা সিএসসি ডিপার্টমেন্টে আছেন আর কি। তো আমি একটু ওনাকে ফোন দেই, দেখি পাওয়া যায় কিনা। দ্যাট উইল ক্লারিফাই লট অফ থিংস। তো সেই সময়টাতে আপনারা চেষ্টা করেছেন? হ্যাঁ, আমরা চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি কি আমরা এগুলো তো আসলে ভিসির সাথে আমার সরাসরি দেখা হয় নাই। আমার কথা, আমাদের দেখা হয়েছিল লিমন স্যারের সাথে। আমি পরবর্তীতে পেপার পত্রিকায় দেখলাম যে ওনাদের দুটো ভিন্ন স্টেটমেন্ট, যে ফায়কুজ্জামান স্যারও বলছেন এবং লিমন স্যারও বলছেন যে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ওনারা ব্যবস্থা নিয়েছেনও। ওদেরকে আসলে ছাত্রত্ব স্থগিত করা হয়েছে, ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদেরকে খুঁজে না বের করে উল্টো তাদের ছাত্রত্ব স্থগিত করেছে। মানে অভিযোগটা কি? অভিযোগটা এই যে গুম করা হয়েছে এবং এনামুল এটা হলো সাহেব তো 25 ফোন তারিখের ধরছেন ঘটনা। না, স্বাভাবিক, এখন এটা তো বিশ্ববিদ্যালয়ে জানে, উনিও হয়তো দেখছেন আর কি। ওদের তো 8 তারিখে নিয়ে যায়, 8 তারিখে। আমি তাহলে ঘটনা লেমন সাহেবের ফোন আছে আপনার কাছে? চেষ্টা করলে পাবো, দেখেন তো লেমন সাহেবের, একটু ফোন দেন, ফোন বের করেন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা কি ছিল? বিশ্ববিদ্যালয় তখন তো 8 তারিখে তো ওরা গুম হলো, 8 তারিখে। 25 তারিখে ওদেরকে রিপ্রোডিউস করা হলো। 8 তারিখে আসলে অনেককে তো নিয়ে প্রচুর মারপিট করছে। তখন ওই যে আপনাকে আমি বলছিলাম, আমরা এর আগেই যখন গল্প করতেছিলাম, যে ওকে তুলে নিয়েছে এবং তোর তীব্র মারধর, যে তুই এই দেশে বসে এই দেশের সরকারের বিরুদ্ধে লিখিস, আর তুই এই দেশে বসে ভারতের বিরুদ্ধে লিখিস, আবরারের কি অবস্থা হয়েছে দেখছিস, আর মানে তোর সাহস তো অনেক আর কি, এসব নিয়ে কেন লিখিস, তুই কি বিএনপি করিস, তুই কি জামাত, তুই কি শিবির, এগুলো বলে বলে ওর সাথে মানে মারপিট করে। এগুলি পরবর্তীতে অনেকে আপনাকে বলেছে? হ্যাঁ হ্যাঁ, অনেক আমাকে বলেছে। ওর সাথে তো সপ্তাহে একদিনও আসলে ফোন দিতে পারে, ও তখন আমাদেরকে দিয়েছিল, আমরা রেকর্ড করে রাখছি আর কি। ওইটাই মূলত শুনছিলাম আমরা বারবার। তো ওইভাবে নিয়ে যায় এবং সন্ধ্যায় হচ্ছে ডিবির খুলনা যে পুলিশ লাইন, ওখানে নিয়ে যায়। ওদিন ওখানেই রাখে, পরের দিন ওকে বগুড়া নিয়ে যায়, বগুড়া ডিবির কার্যালয়,
পুলিশ সুপারের যে কার্যালয়। অনেকের ওই রেকর্ডটা আছে, ও যে ফোনে জেলখানা থেকে আপনাদের সাথে কথা বলেছে, জি জি জেল কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তো কথা বলেছে। তো আমরা একটু শুনি ওর অডিওটা। জি জি শিওর। আমি এখানে জি, আপনারা এই যে 8 তারিখ থেকে 25শে জানুয়ারি পর্যন্ত এই যে 17 দিন মানে কোন অন্ধকারের ভিতরে ছিলেন এই যে বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থীকে নিয়ে? এক তো আমরা 8 তারিখ থেকে তাদের খুঁজে পাচ্ছিলাম না, তো খুঁজে না পাওয়ার পরে আমরা যেটা করলাম, ভার্সিটি আমাদের কোনো আশ্বস্ত করলেন না, বরঞ্চ তারা আমাদের ভয় দেখালেন যে ওদেরকে যারা নিয়ে গেছে আপনারা যদি ওদেরকে বেশি খোঁজাখুঁজি করেন হয়তো ওদেরও অসুবিধা হতে পারে, আপনাদেরও অসুবিধা হতে পারে, এজন্য আপনারা এটা নিয়ে অত বেশি করেন না, ওদেরকে পেয়ে যাবেন আপনারা। এবং আমরা তো খোঁজাখুঁজি করে কখনোই ওদেরকে পাওয়া গেল না। যখন 25 তারিখ ওদেরকে এই মামলাগুলো এবং জঙ্গি নাটক সাজিয়ে যখন দেখালো, তখন তো আমরা একদম হতভম্ব হয়ে গেলাম। যে বিশেষ করে আমি তো 2 বছর সময় দিলাম ওর পিছনে দেখার জন্য ছেলেটা কেমন, তো এটা দেখে আমি খুবই আশ্চর্য হলাম। কিন্তু তখন কি বিশ্বাস হয়েছে যে ওরা জঙ্গি? না 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 না, এটা বিশ্বাস হয়নি। তো এটা একটা অসম্ভব টাইপের ব্যাপার ছিল। আমরা একটু আমিও রেকর্ডিংটা আপনাকে শোনাই পরবর্তীতে একটু। বিবিএ HRM 17 এর ছাত্র। 2020 সালে 8 জানুয়ারি আমাকে সকাল 6 বা 7টার সময় ফজর নামাজের পরে আমি ঘুমাইছিলাম। তখন বঙ্গবন্ধু হলের ক্লার্ক এনামুল ভাই আমাকে এসে নক করে, আমার বঙ্গবন্ধু হলে 312 নম্বর রুমে। আমাকে বলে, অনেক তুমি তো হলের লাইব্রেরিতে পড়াশোনা করো, তো হলের রেসিডেন্সিয়াল ছাত্র, তো তোমার সাথে একটু প্রবেশার কথা বলতে চাই। হলে যারা অ্যাটাচড নাই, অনাবাসিক ছাত্র অনেকে আছে, তারা এসে হলের লাইব্রেরিতে ইন্ট্রোডার হিসেবে পড়াশোনা করে। তো আমরা চাচ্ছি এই বিষয়টা সমাধান করতে, সমস্যাটা সমাধান করতে। তো তুমি তো নিয়মিত পড়াশোনা করো লাইব্রেরিতে, তোমার সাথে স্যার একটু কথা বলতে, হলে প্রবোস স্যার। তো তখন হলে প্রবোস ছিল আক্তার স্যার বোধহয়, ঠিক আছে, শামীম আক্তার। তো স্যার তখন আমাকে সিনেমা ভাই ডেকে নিয়ে যায়, আমি ডেকে নিয়ে অফিসে যাই, দেখি অফিসে নাই। তো দেখি অফিসের বাইরে মানে আমাদের হলের সামনে স্যার দাঁড়ায় আছে। তখন আমি অনেক আসো কথা বলি তোমার সাথে। স্যার আমাকে কথা বলতে, তখন আমাদের দিয়ে আগে পাও ছিল না, তো ওইখান থেকে আমাকে পিছন দিয়ে বের করে নিয়ে যায়। বের করে নিয়ে গল্লামারি রোড পার হয়ে হোস্ট এরিয়াতে আমাকে নিয়ে বসায়। বলে, অনেক তুমি নাস্তা করে নাস্তা করো। আচ্ছা আমি নাস্তা এখন করবো না, আপনি করেন। তারপর স্যার আমাকে জোর করে নাস্তা করায়। আমরা দুজন বসে গল্প করতেছি আর বিভিন্ন সমস্যার কথা বলতেছি। হঠাৎ করে স্যার একটা টেক্সট নাকি আসছে, এটা বলছে, ও অনেক একটু করে ইউনিভার্সিটিতে SPSS সফটওয়্যারের উপর ট্রেনিং আছে স্টার্টের, তো আমি একটু যাইতে চাই, ঠিক আছে, তুমি তাহলে তোমার নাস্তাটা কমপ্লিট করে আসো। আমি স্যার আমি নাস্তা খাবো না। পরে স্যারের সাথে আমি উঠে আসি। উঠে এসে আমি বের হই, স্যারও বের হয়। সাথে সাথে স্যার আমাকে চোখের ইশারা দেয়, মানে সামনে একটা কালো মাইক্রোবাস ছিল আর কয়েকটা লোক দেওয়া ছিল, চোখের ইশারা দেখা যায় এই ছেলেটা এমন ভাবে দেখায় আর কি। তখন ওরা এসে আমাকে, অর্থাৎ বিষয়টা হলো যে আমরা শুনলাম অনেকের কণ্ঠ। বিষয়টা হলো যে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ছাত্রদের উপরে কোনো বিপদ আসলে বা অযাচিত কোনো হস্তক্ষেপ হলে রক্ষা করবে, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজে প্রতারণার আশ্রয় নিয়ে, চালাকির আশ্রয় নিয়ে যারা অন্যায়ভাবে তাকে ধরতে আসলো তাদের হাতে তুলে দিল। রাইট। আই মিন ইটস টোটালি অ্যাটিপিক্যাল ফর শামীম স্যার। মানে আমি হয়তো অনেক টিচার আছে যার হইলে আমি বিশ্বাস করব, বাট শামীম স্যার মানে উই কান্ট কানেক্ট। মানে এটা ডেফিনেটলি একটা চরম প্রতারণা। মানে আপনি একটা ভালো মুখোশের আড়ালে অনেক কিছুই করেন, মানে শিক্ষকদের এরকম ভূমিকা না। হ্যাঁ হ্যাঁ টোটালি। এবং আপনি দেখেন, আমি যখন এই বিষয়টা আমিও খুব রিসেন্টলি জানতে পারছি পুরো টাইম লাইন হিসাব করলে, সেই জায়গায় আমার কাছে যেটা মনে হয়েছে, অনেকেই বলতেছে যে উন্নত আসলে চাকরির বাধ্য করতে। আমার কাছে তখন মনে হলো যে সেই হিসাবে তো দুনিয়ার কোনো পাপের আপনি কাউকে শাস্তি দিতে পারবেন না। চোর চুরি করতেছে কারণ তার পেটে ক্ষুধা। দর্শক, আপনারা দেখছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠান। আমাদের সাথে আছেন গুম ফেরত 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক। আমরা আপনার কাছে জানতে চাই, রেজাউল করিম, মানে দীর্ঘ 5 বছর আপনার ছেলে প্রথম 17 দিন একেবারেই নিখোঁজ ছিল, তার কোনো খোঁজ খবর আপনারা জানতে পারেননি।
তারপরে এই যে 5 বছরেরও বেশি সময় চলে গেল, কেন আপনার ছেলে কারাগার থেকে বের হতে পারছে না? এমনকি তারা তো অনশনও করছিল, অনিক এবং রাফি। এটা তো একদমই বিচিত্র ঘটনা, একেবারেই কি বলবেন? মনে শোনেন, আমার ছেলে যখনই হারিয়ে যায় তখন 17 দিন তো আমরা প্রায় পাগল প্রায় হয়ে গেছিলাম। আমার মা তো প্রায় অসুস্থ হয়ে গেছিলো অনেক দিন পর্যন্ত। আমার বাড়ির আশেপাশে সবাই হতাশা, এবং গ্রামের লোকজন সবাই জানি এত ভালো ছাত্র। আমার বারবার মনে করেন এভাবে এখনও বলে যে কী হলো কী হলো, যে এত লোক ছাড়া পাচ্ছে, কেন ছাড়া পায় না? এটা কি সবারই কিন্তু স্বাভাবিক। তা আমি বলতেছি আসলে এই আমার তো মনে হয় যে সব জঙ্গি নাটকটা সাজানোর কারণে, এই জঙ্গি ট্যাগটা দেওয়ার কারণেই মনে হয় মানে ছাড়তেছে না, এরকম মনে হচ্ছে। তাছাড়া তো তাদের কোনো দোষ নেই। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ এবং সে কোনো প্রকার এর সাথে কোনো জড়িত নয়। সে ভালো ছাত্র, এটাই স্বাভাবিক। ও একই সঙ্গে দুটো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, সে আইসিএমএবি লেখাপড়া করছে এবং পরিসংখ্যানেও লেখাপড়া করছে। সবসময় সে লেখাপড়াই করছে। ছাড়িয়ে আনার জন্য কি করছেন আব্দুর রহমান? ছেলেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছি। অনেক চেষ্টা করার পরে শেষমেশ আমরা যে ফসিউল আলম স্যারকে পাইলাম আর কি। পাওয়ার পরে স্যারের সাথে পরিচয় ছিল আগেই আমাদের। স্যার মানে বাইরের সাথে ওনার গাড়ি চাইতাম আমি, মানে যে ওনার গাড়ি নিয়ে ওনাকে ঘুরতাম। স্যারকেও যখন গুম করছিল ফসিউল আলম স্যারকে 18 সালে, হ্যাঁ 18 সালে, তখন আমরাও মানে স্যারের জন্য খুব পাগল খুঁজছি আর কি। রাত নাই দিন নাই, মানে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে ঘুরে খুঁজছি ওনাকে। খোঁজার পরে তারপরে স্যারকে যখন আমরা কতদিন আগে গত মাসে মনে পড়লো যে স্যার তো গুম আছিল, স্যারের সাথে তো মানে যে স্যার তো লেখালেখি করে। তখন আমাদের যে আছে যে আমাদের যে জিএম স্যার আছে, তখন তার তো আপন বাইরা, তখন উত্তরা বাড়িতে গেলাম। কমিশনে অভিযোগ দিয়েছেন? গুম কমিশন অভিযোগ আমি দিতে পারিনি, আমি তখন অসুস্থ ছিলাম। আমি তখন মানে যে মৃত্যু সজ্জা ছিলাম, তখন উনি ইয়ে দিছিল আর কি, মানে অভিযোগটা দিছিল আর কি। আমি অনিকের আত্মীয় হিসেবে আপনি কি অভিযোগ কি দিয়েছেন? অভিযোগ আমি যখন অভিযোগের কথা শুনি তখন আমি প্রথমে ওখানে গিয়ে যোগাযোগ করি। তখন আমাকে ফর্ম দিলেন যে আপনি এটাতে যা যা জানেন এখানে দিয়ে ফর্মটা জমা দেন। পরবর্তীতে আমি ফর্মটা জমা দিলাম। পরে একজন আইনজীবী মানে ওই কমিশনেরই, তার সাথে আমার সাক্ষাৎ হলো। তাকে আমি বিষয়গুলো বললে উনি আমাকে বললেন যে ওরা তো বের হয়নি এখন। আমি না, তো ওরা বের হলে ওদেরটাই শুনবো আমরা, আপনারা আগে ওদেরকে বের করার চেষ্টা করেন। তো আমি বললাম যে ওদের যে অবস্থা, বের কবে হবে? তো আপনাদের যে একটা কমিশন গঠন হলো এবং তারা কাজ করবে আমরা শুনলাম, সেই জন্য আসলাম। এখন এই কথাটা বলছেন। তা আমার বললো আমাদের কিছু করার নাই, ওদেরই প্রয়োজন আমাদের। তো আমি বললাম ওদের তো মামলা আছে, ওদের নামে সাজা হয়ে গিয়েছে, তো ওদের তো এত সহজে আসা সম্ভব না, কবে ছাড়বে? তারপরে আপনাদের দাবি অনুযায়ী যেই জঙ্গি নাটক সাজানো হলো, এই মামলায়ও ওদের কি সাজা হয়ে গেছে? জি জি, সাজা হয়ে গেছে। জি। কত বছরের? একটা মামলা দুইটা ভাগ করে সাজা দিয়েছে ওদের, একটা 20 বছর, একটা 10 বছর। তো তারপরে তাদের দাবিটা কি? এই যে রাফি এবং অনিকের দাবিটা কি? যেহেতু আদালত প্রমাণ করছে যে তারা এই ঘটনার সাথে জড়িত, তাহলে তারা বের হওয়ার জন্য আবার অনশন কেন করছে? তারা এটা তো প্রাথমিক পর্যায়ে জজ কোর্টে এটা মামলাটা হিয়ারিং হয়েছে এবং সেখানে তাদেরকে সাজা দিছে। পরবর্তীতে আমরা এটা হাইকোর্টে আপিল করছি এবং যখন তাদের মামলাটা পরিচালনা করা হয় খুলনাতে, তখনকার আমলে কোনো ভালো অ্যাডভোকেট তাদের মামলাটা নেয়নি। তো পরবর্তীতে যারা নিছে তারাও এই মামলাটাকে ভালোভাবে দেখেনি। এমনকি আমাদের কাছে এমন ইনফরমেশন গেছে তাদের মামলা হিয়ারিং হচ্ছে কিন্তু আইনজীবী আসতেছে না অসুবিধার কারণে। তো মানে রাষ্ট্রীয় হুমকির কারণে? হ্যাঁ, রাষ্ট্রীয় হুমকির কারণে তারা আসতেছে, বাধার কারণে। এবং মামলা যখন আর্গুমেন্ট হয় তখন সাক্ষীর পক্ষে আর কি, আসামির পক্ষে একজন কথা বলার জন্য সাক্ষী উপস্থিত করা হয়। সেখানে আমরা উপস্থিত হতে চাইছি, আমাদেরও সেই সুযোগ করে দেওয়া হয়নি। মানে আপনারা সাক্ষী হতে পারেননি? না না না, আপনারা বক্তব্য দিতে পারেননি? মানে আসামি পক্ষের হয়ে সাক্ষী দেওয়ার জন্য একটা অপশন আছে, যেটা আমরা এখন পারতেছি, কিন্তু তখন আমরা দিতে চাইছি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেনি, আমরা দিতে পারিনি। তখন হাইকোর্টে এখন হিয়ারিংটা কোন পর্যায়ে আছে? হাইকোর্টের হিয়ারিং এখন পর্যায়টা একটা সিরিয়ালে আছে। যখন পেন্ডিং আপিল হয় তখন এটা সিরিয়াল, একটা লেন্ডি প্রসেস, অনেক লম্বা প্রসেস। তো এটা সিরিয়ালে দীর্ঘদিন ধরে পড়ে আছে, সিরিয়াল আগায়ও না, একটু একটু করে আগায়, তো এইভাবে আছে। এখন এই যে দুইজন ছাত্রকে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ছাত্রত্ব স্থগিত করে দিল, তাদের সাথে স্টুডেন্টরা তো পাশ করে বের হয়ে গেছে। এখন
এই পরিবর্তিত এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কি, তারা কি উদ্যোগ নিচ্ছে? এইখানে যেটা আমাদের খুলনার যে কেসটা আছে ওখানে আমি সাক্ষ্য দিয়েছিলাম আর কি, এবং ওটাতে দুটো কেসে জামিন হয়েছে। জামিন হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিনিসটা নড়ে চড়ে বসছে আর কি। তো জামিন হওয়ার পরে রুকু আপা, বেগম আক্তার জাহান রুকু, উনি আমাদের উকিল, আমরাই ওনাকে নিয়োগ করেছি। ওই যে উনি যেটা বললেন না যে আসলে কেউ আসলে বিষয়ে আগায় নাই, তো রুকু আপার বেশ একটা সুনাম আছে, উনি আসলে যেগুলো কেউ শুনে না উনি এই জিনিসগুলো নিয়ে সামনে এগায় যায়, ক্রিটিক্যাল মামলাগুলো দেখেন। তো পরে উনি নিয়ে আসেন এবং উনি খুব জোর চেষ্টা করে তখন উনি আমাদের ফোন টোন দিয়ে আমাদের গোছালো, আমরা গেলাম, আমরা তখন সাক্ষ্য দিয়েছি এবং আলহামদুলিল্লাহ সেটা জামিন হয়েছে। এবং উনি আমাদের কাছ থেকে কোনো টাকা নেন নাই। পরবর্তীতে যখন জামিন হয়ে গেছে তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিনিসটা নড়ে চড়ে বসে, তখন দিনে তো প্রশাসনও বদলে গিয়েছে এবং বর্তমানে ভিসি এবং উনি একজন নিয়োগ দেন এই পুরো জিনিসটা দেখভাল করার জন্য, শাকিল ভাই, ওনাকে নিয়োগ দেওয়া হয় এবং ওনারা এই রুকু আপাকেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উকিল হিসেবে নিয়োগ দেন এবং উনি পুরো জিনিসটা হ্যান্ডেল করতেছেন এই মুহূর্তে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মুহূর্তে একটা গুম প্রতিবেদন লেখার জন্য স্টুডেন্টদের কাছ থেকে কারো কাছে যদি কোনো প্রমাণ বা কোনো তথ্য থাকে সেইগুলো চেয়ে একটা প্রজ্ঞাপন দিয়েছে, যেটা 24 তারিখে, যেটা সর্বশেষ সব কিছু দেওয়ার ডেডলাইন ছিল। আমরা একটা 23 তারিখে একটা সংবাদ সম্মেলনও করি এবং এই সবগুলো বিষয় নিয়ে তাদের কাছে আসলে আমরা যত ধরনের সহায়তা প্রয়োজন আমরা তাদের কাছে দিয়েছি। ওনারা এই মুহূর্তে একটা গুম প্রতিবেদনের লেখার প্রক্রিয়ার মধ্যে গিয়েছে। আচ্ছা, অনিকের সাথে এবং রাফির সাথে তো আপনাদের মাঝে মধ্যে কথা হয়, জি। তারা আপনাদেরকে কি জানাইলো, এই টোটাল ঘটনাটা কিভাবে সাজানো হয়েছিল এবং তাদের উপরে কি ধরনের অবর্ণনীয় নির্যাতন তখন নেমে এসেছিল? তারা তো আদালতে স্বীকারোক্তি দিতেও বাধ্য হয়েছে। জি, আমি মানে আসলে এমন অনুষ্ঠান তো 1 ঘন্টার, মানে এই গল্প হচ্ছে কয়েক ঘন্টার, তারপর শর্ট করে বলি। ওকে তো 8 তারিখে নিল এবং নেওয়ার পরে যে ওর অবর্ণনীয় নির্যাতন, মানে যেটা হয় আমরা যেগুলো শুনি, ঠান্ডার সময় ঠান্ডা পানির মধ্যে ভিজায় রাখা আর গরমের সময় গরম পানি দিয়ে টর্চার করা, ডিম থেরাপি থেকে শুরু করে পুরুষ সঙ্গে শক দেওয়া থেকে শুরু করে আপনার ঝুলায় রাখা, দিনের পর দিন নখ তোলা, এখনো জিনিস নাই যেটা ওদের সাথে করা হয় নাই। বিশেষ করে নূরের উপর নির্যাতনটা তুলনামূলকভাবে বেশি হয়েছে কারণ একটু বেশি ভোকাল। এবং এই পুরো জিনিসটা আসলে আমরা তো আশা করি যে এটা যথাযথ কর্তৃপক্ষের নজরে আসবে এবং ওরা ইনশাল্লাহ বের হয়ে আসবে। আপনারা ওদের মুখ থেকে শুনতে পারবেন যে আসলে কি ভয়ানক নির্যাতনটা আসলে ওদের উপর দিয়ে গিয়েছে। যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করলো, ছাত্রদের পক্ষে দাঁড়ালো না, আপনি সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনে একজন শিক্ষকের নাম বলছিলেন, লেমন স্যার, ওনাকে পাওয়া যায় কিনা ফোনে একটু দেখবেন, চেষ্টা করবেন আমরা ওনার সাথে কানেক্ট হতে পারি কিনা, ওনার বক্তব্য কি, আপনি একটু চেষ্টা করেন। কি আবেদন সন্তানদেরকে ফিরে পাওয়ার জন্য? সন্তানদের আবেদন হলো তাকে নিঃস্বার্থে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আর হলো তার বিশ্ববিদ্যালয়ে লাস্ট বছর পড়া ছিল, তার এই পড়ার জন্যও মানে সরকারের কাছে আবেদন অনুরোধ জানাচ্ছি। মামলাগুলি সব প্রত্যাহার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। মানে আপনারা আপনাদের সন্তানকে নির্দোষ দাবি করছেন? নির্দোষ দাবি করে আমার ছেলে কিছু, হ্যাঁ, নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। কল ধরছেন? জি, আসসালামু আলাইকুম। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিমন স্যার বলছেন? জি, আমি শফিক শাহিন, আমি এনটিভির স্টুডিও থেকে বলছি। আপনাদের দুজন শিক্ষার্থী 2020 সালের 8ই জানুয়ারি তারা গুম হয়েছিল, একজন নূর মোহাম্মদ অনিক আর একজন মুজাহিদুল ইসলাম রাফি। স্যার, এদেরকে কে বা কারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিল? গুম হয়েছিল কথাটার সাথে আমি একটু বিমত পোষণ করছি, কারণ গুমের ডেফিনিশন অনুযায়ী গুম না। দ্বিতীয় কথা হচ্ছে যে কে বা কারা তুলে দিল এটা আমাদের জানার কথা না, কারণ আমাদের সাথে যখন ছেলে মেয়েদেরকে নিতে এসেছিল অ্যান্টি টেরোরিজম ইউনিট, তারা বলেছিল দেওয়ার জন্য, আমরা বলেছিলাম ওয়ারেন্ট ছাড়া দিব না। এটা নিয়ে আমাদের সাথে তর্কাতর্কি হয় এবং তর্কাতর্কি হওয়ার পরে এক পর্যায়ে তারা চলে যায়।
তখন তারা নিয়ে যায়? তারা আপনাদের দুইজন স্টুডেন্টকে দুইটার সময় নিয়ে গেছে, একজনকে নিচে সকালে, একজনকে নিচে সন্ধ্যার সময়? না, আমাদের আগের দিন রাত্রেবেলা যেদিন নেয় তার আগের দিন রাত্রেবেলা তারা আমাদের ক্যাম্পাসে আসে। জি। এবং তারা আমাদের হচ্ছে যে তখন ভাইস চ্যান্সেলরের সামনে বাসায় তারা আমাকে ডাকা হয় রাত 12:30টার দিকে, ডেকে বলা হয় যে আমরা দুজন স্টুডেন্টকে এরকম একটা জঙ্গি সংশ্লিষ্টতা পেয়েছে, আমরা তাদেরকে নিতে চাই, গ্রেফতার করতে চাই। তখন আমি বললাম যে আমাদের যেহেতু ছাত্র বিষয়ক পরিচালক, আমাকে বলা হয়, আমি বললাম যে ওয়ারেন্ট দেন, ওয়ারেন্ট দিলে আমি আমার ছাত্র দিতে পারি, ওয়ারেন্ট ছাড়া আমি দিতে পারবো না। এটা নিয়ে অনেক তর্কাতর্কি হয় এবং তর্কাতর্কি এক পর্যায়ে যেহেতু আমরা বলি যে আমরা দেবো না, তখন তারা আমাদেরকে এক পর্যায়ে বলে যে দেশদ্রোহিতা করছেন। তখন তারা বলে যে আমরা পারলে বাইরে থেকে নিয়ে যাব। তখন আমি দেখেন ক্যাম্পাসের মধ্যে বিষয় আমরা জানি, ক্যাম্পাসের বাইরের বিষয়টা আমরা জানি। এইটুকুই আমার সাথে সর্বশেষ। তার মানে আপনারা আপনাদের ছাত্রদের নিরাপত্তা দিতে পারেননি? এটা আপনি যেটা বলছেন নিরাপত্তা দিতে পারেননি কথাটা তা নয়, কারণ আমাদের ক্যাম্পাসের মধ্যে আমাদের অ্যাক্টিভিটিস আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে ওয়ারেন্ট। অর্থাৎ শামীম স্যার এবং এনামুল ডেকে নিয়ে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে তাদেরকে হলো অ্যান্টি টেরোরিজম ইউনিটের হাতে তুলে দিল। এইটা প্রভোস্টের ব্যাপারটা আমরা জানি না, কারণ কথা হচ্ছে যে আমাদের সাথে প্রভোস্ট সেই সময় বসেছিল, সেই সর্ব মিটিং এ আমাদের একটা কথাই ছিল যে ওয়ারেন্ট দিতে হবে, তারপর আমরা দিতে পারবো, ওয়ারেন্ট ছাড়া আমরা দিব না। তাহলে ওয়ারেন্ট কি দিয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিল? না, আমাদের ওয়ারেন্ট দেখায়নি এবং আমরা ছাত্রদেরকে ওই রাতেই তো নিতে এসেছিল, আমরা দেই নাই। তাহলে আপনি বলছেন গুমের সংজ্ঞায় পড়ে না, কিন্তু 8 তারিখে আপনারা তাদেরকে তুলে দিলেন বা তারা ক্যাম্পাসের না না স্যার আমি একটু বলি স্যার। হ্যাঁ, আমরা শামীম স্যারের বিরুদ্ধে অভিযোগ এবং সেকশন অফিসার এনামুল হক সাহেবের বিরুদ্ধে অভিযোগ যে তারা এই ছাত্রদেরকে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে নাস্তা খাওয়ার কথা বলে মানে অ্যান্টি টেরোরিজম ইউনিটের হাতে, কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে তারা তুলে দিয়েছে। এটা হলো এই দুই পরিবারের অভিযোগ। স্যার আমি লাইভ অনুষ্ঠানে আছি, আমি লাইভে আপনার সাথে কানেক্ট হয়েছি ফোনে। তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো, আপনি প্রথমেই বলেছেন যে এরা গুম ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। আপনি বলেছেন যে 8ই জানুয়ারি তাদেরকে অ্যান্টি টেরোরিজম অর্থাৎ কাউন্টার টেরোরিজম ইউনিট তুলে নিয়ে গেছে ক্যাম্পাসের পাশ থেকে। তাহলে 17 তারিখ জানুয়ারির 25 তারিখ অর্থাৎ 8 থেকে 25 তারিখ, এই 17 দিন তাদেরকে কোথায় কিভাবে রাখলো? এটা প্রথম কথা হচ্ছে যে যেদিন নিয়ে যায় তারপর সঙ্গে সঙ্গে আমরা এসব ভাইস চ্যান্সেলরের মাধ্যমে আমি তখন বলি যে আমার ছাত্ররা আসবে এবং আমি ছাত্রদের কাছে বলবো এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে। ভাইস চ্যান্সেলর তখন হচ্ছে পুলিশ সেই সময় তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিল, তাদের সাথে কথা বলে এবং তারা বলে যে আমাদেরকে বিকেল পর্যন্ত সময় দেন, আমরা জানাচ্ছি। বিকেল পর্যন্ত সময় দেওয়ার পর তারা আমাদেরকে বলেন আপনারা বলতে পারেন ছাত্রদেরকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা আছে। এবং ছাত্ররা আসলে তারা খুব সম্ভবত আমাদের কাছে একদিন পরে আসে, তার রুমমেটরা, আমরা তাদেরকে জানাই যে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর কাছে আছে তারা। কিন্তু 25শে জানুয়ারি পর্যন্ত তো তাদেরকে আদালতে হাজির করা হয়নি। তাহলে এই সময়টাকে আপনি কি বলবেন? আইনের ভাষায় কি এটা ঠিক আছে? এইটা আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কথাতেই আমরা জানবো, কারণ আমরা যে জিনিসটা জেনেছি যে তারা আমাদের কাছে স্বীকার করেছে তাদের কাছে আছে এবং আমরা ছাত্রদের কাছেও বলেছি তাদের কাছে, এবং তাদের গার্ডিয়ানরাও যখন আমাদেরকে ফোন দিয়েছিল আমরা তাদেরকে বলেছি যে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এবং সেই সময় গার্ডিয়ান, ছাত্ররা সবাই তাদের সাথে কথাও বলেছিল এবং তাদের সাথে পুলিশ বাহিনীর যে কথাটা বলেছিল যে আমরা 7 দিন পরে তাদেরকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাদের গ্রেফতারের কথাটা জানাবো। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল এই অভিযোগ কি সত্য ছিল? এটা তো আদালত দেখবে। আমি যতদূর জানি এটা এখনো বিচারাধীন আছে আদালতের কাছে, এটা আদালত জানবে। আমাদের কাছে তো এটা এমন না যে ইউনিভার্সিটি তাদেরকে হচ্ছে যে কোনো অভিযোগ দিয়ে ধরিয়ে দিয়েছে। এটা বাইরের একটা মামলার ইস্যুতে তারা আমাদের এখানে এসেছিল। ইউনিভার্সিটি তার জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ওয়ারেন্ট চায়, ওয়ারেন্ট যখন দেখাতে পারে না ইউনিভার্সিটি সেই সব ছাত্রকে দিতে পারে না। তারা তো ইউনিভার্সিটির শিক্ষকদের বিরুদ্ধেই পরিবার এবং তার যারা সহপাঠী আছে, রুমমেট আছে, তারা অভিযোগ করছে যে ইউনিভার্সিটির শিক্ষকরাই এই দুই ছাত্রকে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে তুলে দিয়েছে। দেখেন আমরা আমাদের কথাটা বললাম, আর ছেলেমেয়েরা অভিযোগ করেছে, তারা যারা জানে তারা তো ডেফিনেটলি ওই অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই প্রমাণ সাপেক্ষ হবে। তারা প্রমাণ করতে পারলে সেই জিনিসটা প্রমাণ হবে।
আমি আমার জায়গা থেকে যে জিনিসটা জানি আমি আপনাদেরকে জানাইলাম। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই 2 ছাত্র তো এই 5ই আগস্টের পরে তারা মুক্তি পাওয়ার জন্য তারা দাবি করছে যে তারা ভিকটিম এবং তাদেরকে জঙ্গি বানানো হয়েছে, তারা জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত ছিল না। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আপনারা কি ভূমিকা নিতে পারেন? তখন তো একটা ভীতিকর পরিস্থিতি ছিল, আপনি যেটা বলছেন যে আপনাদেরকেও কাউন্টার টেরোরিজম ইউনিট ভিক্টিমাইজ করার চেষ্টা করেছিল, আপনাদেরকেও হুমকি দিয়েছিল। এখন সম্মিলিতভাবে এই 2 শিক্ষার্থীকে মুক্ত করার জন্য আপনারা কি ব্যবস্থা নিতে পারেন? যেমন আমি যতদূর জানি যে যেহেতু এটা আদালতে বিচারাধীন, যদি মিথ্যা হয় অবশ্যই তারা বেরিয়ে আসবে। শিক্ষক হিসাবে আমরা ছাত্রদের অবশ্যই ভালো ভবিষ্যৎ আশা করি এবং তারা যে কোনো ধরনের অন্যায় যাতে শাস্তি না পায় সেটা আমাদের চাওয়া সবসময় থাকবে। বর্তমান প্রশাসন সেই জিনিসটাকে এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে। শিক্ষক হিসেবে অবশ্যই ছাত্রদের পাশে দাঁড়াতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা একটু আগে অনিকের একটা অডিও শুনেছি, তিনি সপ্তাহে 1 দিন পরিবারের সাথে কথা বলার সুযোগ পান জেলখানা থেকে। তিনি যেটা দাবি করেছেন যে শিক্ষক শামীম আক্তার এবং এনামুল তাকে হলো কাউন্টার টেরোরিজমের হাতে তুলে দিয়েছে। এই যে একজন শিক্ষক যেখানে তার ছাত্রকে রক্ষা করবেন, সেখানে উল্টো শিক্ষক মানে শত্রুর হাতে তার ছাত্রকে তুলে দিল, এটাকে কোন নৈতিকতায়, কোন মানদণ্ডে এটাকে বিচার করবেন আপনি? অবশ্যই এটা যে এই অভিযোগ ছাত্র যেহেতু করেছে, এটা যদি প্রমাণ হয় আমি অবশ্যই এটা অত্যন্ত গরিত কাজ বলে মনে করব। স্যার আপনাকে ধন্যবাদ, আমরা শেষ করছি আজকে এখানেই। দর্শক, আজকে আমাদেরকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।